আপনারা জানেন যে এখন জনগণনা বা সেন্সাস চলছে এবং সেন্সাস নিয়ে অনেকেই চিন্তিত। এই সেন্সাসে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, সেন্সাসে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, এটা জানার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এক বিশেষ ব্যক্তিকে। দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সেন্সাস নিয়ে আমরা ছোট একটা টক শো করবো। এখানে আমন্ত্রিত হয়ে এসছেন আইনজীবী ধর্মানন্দ দেব। তিনি শুধু আইনজীবী নন, তিনি একজন সমাজকর্মী, আপনারা জানেন। তো এই সেন্সাসের বিষয়ে তিনি অনেক কাজ করছেন। কিভাবে আপনি ফর্ম ভরবেন, কিভাবে জবাব দেবেন, আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন, এই সমস্ত কিছু আইনি ফাঁকফোকর অত্যন্ত সহজ ভাষায় তিনি আপনাদের বুঝিয়ে দেবেন। তো ধর্মানন্দ, প্রথমে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আচ্ছা, এই যে সেন্সাসটা যেবার হচ্ছে, যে এই সেন্সাসটা যেটা বুঝলাম দুটো পর্যায়ে রয়েছে, একটা পর্যায়ে অনলাইন, একটা পর্যায়ে ঘরে ঘরে গিয়ে। তো এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করুন। ইতিমধ্যে আমাদের আসাম রাজ্য সহ সমগ্র ভারতবর্ষে স্বগণনার কাজ আরম্ভ হয়েছে, অর্থাৎ সেলফ ইনুমারেশনের কাজ। এটা আগামী আসাম রাজ্যে 16 আগস্ট পর্যন্ত চলবে। তারপর ঘরে ঘরে গণনাকারীরা আসবেন। আমরা যারা স্বগণনায় তথ্য দেব, তার সাথে মিলিয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করে গণনাকারীরা আপনি বললেন এটা কি অনলাইনে? হ্যাঁ, এটা অনলাইনে। আপনি পোর্টাল একটা রয়েছে census.gov.in বলে, ওই পোর্টালে গিয়ে আপনি আপনার নাম, ফোন নম্বর এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যিনি পরিবারের হেড, ওনার নামে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে একটা কথাই মনে রাখতে হবে যে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং যে নাম পরিবারের হেড হিসাবে দেবেন, সেটাকে চেঞ্জ করা যাবে না। বাকি সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন। যখন গণনাকারী আসবেন তখনও করতে পারবেন, এবং আপনি ফাইনাল সাবমিশনের আগে যখন প্রিভিউ দেখবেন তখনও আপনি অনলাইনেও এটাকে এডিট করে চেঞ্জ করতে পারবেন। কিন্তু শুধুমাত্র পরিবারের যিনি প্রধান বা মোবাইল নম্বর, এগুলো চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, এই যে সেলফ এনুমারেশন বা অনলাইনে যেটা জমা দেওয়া তথ্য, এটা কত তারিখ পর্যন্ত চলবে? এটা 16 আগস্ট পর্যন্ত আসাম রাজ্যে চলবে। 16 আগস্টের পরে কি হবে? তারপরে গণনাকারীরা 1 মাস, সেপ্টেম্বরের 15 তারিখ মোস্ট প্রবাবলি পর্যন্ত ঘরে ঘরে আসবেন। 1 মাস। তারা কি সেই প্রশ্ন নিয়ে আসবেন যে প্রশ্নগুলো অনলাইনে দেওয়া হয়েছিল? হ্যাঁ, ওইগুলো নিয়ে আসবেন এবং ওইগুলোর সাথে ভেরিফাই করে দেখবেন। যেমন আপনি আপনার ঘরের ছাদ বললেন কাঠের ছাদ, বা ফ্লোর বললেন আপনার টাইলস লাগানো, এগুলো তথ্য আপনি সেলফ ইনুমারেশনে দেবেন। সেই তথ্যগুলো মিলিয়ে দেখবেন এবং আরও কয়েকটা তথ্য ওনারা সংগ্রহ করবেন। আচ্ছা, একটা প্রশ্ন কয়টি থাকছে, কি কি থাকছে, মোটামুটি একটা আভাস দিন। দেখেন, 1951 সাল থেকেই যখন স্বাধীন ভারতের যে জনগণনা হচ্ছে, প্রতি বছরই প্রশ্নের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এবার মোট 34টি প্রশ্ন থাকছে। তার মধ্যে 2টি প্রশ্ন আপনাকে অনলাইন বা সেলফ ইনুমারেশনে দিতে হবে না। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার বিল্ডিং নাম্বার, সেটা দিতে হবে না, সেটা আপনি দিতে পারবেনও না, এবং সেটা আপনার গণনাকারী যখন বাসায় আসবেন তখনই উনি দেবেন। এবং আরেকটা মোবাইল নাম্বার আছে, 34 নম্বর যে কোয়েশ্চন, সেটা স্বয়ংক্রিয় অটোমেটিক আসবে। যেহেতু আপনি রেজিস্ট্রেশন হয়ে যাবে মোবাইল নাম্বার দিয়ে, সেই নাম্বারটি অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে আপনার ইনুমারেশন ফর্ম। মানে 32টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কি ধরনের প্রশ্নগুলো থাকবে? যেমন আপনার বাসার অবস্থান, বাড়ির অবস্থান সম্পর্কে থাকবে, যে আপনার ঘরের ফ্লোরটা কি আছে, হ্যাঁ, অপশন দেওয়া আছে। এই অপশন থেকে আপনি এটাকে চয়েস করতে হবে। আপনার ওয়াল কি আছে, ইট দিয়ে তৈরি না বাঁশ দিয়ে তৈরি, না কাঠ দিয়ে তৈরি, না পলিথিন দিয়ে তৈরি, এই ধরনের অপশন দেওয়া আছে। আপনার যেমন ইট দিয়ে তৈরি আপনার ওয়াল, ঘরের যে ওয়াল, সেই ওয়াল আপনি ব্রান্ড ব্রিক্স বলে একটা অপশন রয়েছে, ওইটাকে ক্লিক করবেন। এইরকম তথ্য চাওয়া হয়েছে। পরিবারে কতজন সদস্য রয়েছেন, হ্যাঁ, পরিবারে খাওয়া দাওয়ার কি খাওয়া দাওয়া হয়, যেমন চাউল না গম, শস্য, এগুলো অপশন রয়েছে। তার মানে এটাকে আমরা একটা, ধরুন, এটা জনগণনার পাশাপাশি একটা আর্থিক সেন্সাসও চলছে, এরকম বোঝা যায়। কারণ আপনার এই যে প্রশ্নগুলোর মধ্যে আপনার রয়েছে যে আপনার ঘরে টিভি আছে কিনা, আপনার স্মার্টফোন আছে কিনা, আপনার ডিশ টিভি রয়েছে কিনা, আপনার ঘরে মোবাইল স্মার্টফোন আছে কিনা, বিভিন্ন তথ্য এগুলো চাওয়া হচ্ছে। এগুলো থেকে আমাদের আগামী দিনের যে অর্থনৈতিক পরিকল্পনা থাকবে সেটা গ্রহণ করা হবে। আর্থিক সেন্সাসের কাজ করছে। আচ্ছা, এখানে কি কাস্ট সেন্সাস আসছে নাকি? হ্যাঁ, আমি এটাকে বলছি যে শুধু জনগণনা নয়, এটা জনগণনা ও জাতিগণনা। আপনারা যদি জনগণনার ইতিহাস দেখবেন এটা ঋগ্বেদেও জনগণনার তথ্য কথা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রয়েছে। তারপরেও বিভিন্ন সময় আমরা জনগণনার কথা পাই। কিন্তু ব্রিটিশ শাসন আমলে 1800 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে এই জনগণনার কাজ আরম্ভ হয়েছিল। কিন্তু ভারতবর্ষে 1824 সালে বেনারসে
প্রথম জনগণনার কাজ হয়েছিল এবং তারপর ক্রমান্বয়ে দুই একটি যেমন ঢাকা জেলায়ও হয়েছিল, এলাহাবাদেও হয়েছিল, এই তিনটি জেলায় হয়েছিল জনগণনার কাজ। কিন্তু পরে ব্রিটিশরা 1965 সাল থেকে 1941 সাল পর্যন্ত প্রতি বছর 10 বছর পর পর জনগণনা কাজ করেছেন। অর্থাৎ পরাধীন ভারতে প্রায় 8 বার জনগণনা হয়েছে এবং স্বাধীন ভারতে এইবার যে চলছে কাজটা বাদ দিয়ে আমরা 7 বার অলরেডি জনগণনার কাজ হয়েছে এবং এটা যেটা স্বাধীন ভারতের 8ম জনগণনা এবং সেই জনগণনা থেকে আমরা বিভিন্ন তথ্য নিয়ে আগামী দিনে উন্নয়নমূলক পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা, বিভিন্ন স্কিম, বেনিফিশিয়াল স্কিম নেওয়া হবে এবং এবারের যে জনগণনা সেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে 3টি। এক হচ্ছে সেলফ ইনিউমারেশন, যেটা আমরা প্রথমেই আলোচনা করলাম যে স্বগণনার কথা। দ্বিতীয় যেটা হচ্ছে ডিজিটালাইজেশন। তৃতীয় যেটা হচ্ছে জাতিগণনা। যেমন 1931 সালে পর থেকে আর কিন্তু SC ST ছাড়া অন্য কোনো কাস্টের আমরা তথ্য পাইনি জনগণনার মাধ্যমে। এবার কিন্তু থাকবে SC ST, জেনারেল অ্যান্ড আদার্স থাকবে। তাই আমরা জাতিগণনাও এটাকে আখ্যায়িত দিতে পারি। এসসির মধ্যে যেমন বিভিন্ন ভাগ আছে, সাবকাস্ট রয়েছে, এগুলো থাকবে। এগুলো থাকবে। STর মধ্যে সাবকাস্ট রয়েছে। আচ্ছা, দর্শকরা আপনারা বুঝতে পারছেন এই গণনাটা অনেকটা আর্থিক গণনা, জাতি গণনা সবকিছু এটার মধ্যে এসে যাচ্ছে, তাই প্রশ্নগুলো খুব বেশি আসছে। আচ্ছা, আসামে তো 2011 সালে শেষ গণনা হয়েছিল। সমগ্র ভারতবর্ষেই 2011 সালে শেষ জনগণনা হয়েছিল। তারপরে 2021 সালে কোভিডের জন্য হয়নি এবং সেটা এবার হচ্ছে। আচ্ছা, এই যে এবার যে 26-এ জনগণনা হলো, 26-এ হচ্ছে, তো এই যে আগে একটা 31, 21, 31, 41, 51 যে ছিল, এই ধারাটা তো এবার একটু বিঘ্ন ঘটলো। এখন 26-এ, পরের বার 36-এ হবে, এরকম হবে না, নাকি আবার 31 হবে? 10 বছর পরেই হবে, কারণ এটা সেন্সাসের যে গাইডলাইন রয়েছে সেটাতে 10 বছর হয়েছে। এবার যেহেতু একটা কোভিডের জন্য হয়নি, 2021 সালে হওয়ার কথা ছিল, এবার হচ্ছে এবং সেটা আইনেও প্রায় উল্লেখ রয়েছে। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে যে সেন্সাসের কাজ চলছে সেটা হচ্ছে 1948 সালে তৈরি সেন্সাস অ্যাক্ট অনুসারে কাজগুলো হচ্ছে। আচ্ছা, যাদের নাম ভোটার তালিকায় নেই বা তারা কি এটা আবেদন করতে পারবেন? দেখেন, সেন্সাস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নাম, আধার কার্ড, ভোটার আইডি বা প্যান কার্ড রয়েছে কিনা, আপনার নামে ল্যান্ডডিড রয়েছে কিনা, এইসব কোনো নথিপত্রের প্রয়োজন নেই। আপনি যেখানেই আছেন, যেভাবেই আছেন সেভাবেই আবেদন করবেন। সেটা হচ্ছে আপনার জনগণনা, আপনার সংখ্যা নেওয়া হবে যে আপনি কোথায়। এখন ধরুন আমি আছি এখানে, আমি ধরুন অন্য একটা রাষ্ট্রের নাগরিক, আমি এখানে আছি, তো আমি যদি এখানে অ্যাপ্লাই করি, এটা যদি আপনি বিদেশি হন তাহলে তো করতে পারবেন না, কিন্তু আপনি যদি স্থায়ী ভারতের বাসিন্দা হন তাহলে আপনি করতে পারবেন। কিন্তু এখানে বাসিন্দার কোনো প্রমাণ লাগবে না, নথিপত্রের কোনো প্রয়োজন নেই, শুধু আপনি তথ্য দেবেন। এই যে নথির প্রয়োজন, তাহলে তো অনেকগুলো সমস্যা এখানে দাঁড়াচ্ছে। নথির প্রয়োজন নেই তো নথিহীন কেউ এসে আবেদন করে নিল, এটা কিছু আসা যায় না। না, এটা আসা যায় না, এটা তো পপুলেশন সেন্সাস, এটা তো নাগরিকত্বের ব্যাপার নয়। আপনারা জানেন হয়তো অনেকেই যে স্বাধীন ভারতে প্রথম হয়েছিল 1951 সালে জনগণনা এবং সেই জনগণনার উপর ভিত্তি করেই 1951 সালে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি হয়েছিল এবং এই যে তথ্যগুলা, সেন্সাসের যে তথ্যগুলা, সেগুলো সম্পূর্ণ নিরাপদ এবং সম্পূর্ণ গোপনীয় থাকবে এবং সেটা আদালতে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য করা যাবে না। সেটা সেন্সাস অ্যাক্ট 1948 সালের 15 তথ্য, সরকারের আইনি কোনো প্রমাণ নয় এবং সেটা সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণ হবে না। সে নিয়ে গুয়াহাটি হাইকোর্টে একটা মামলা হয়েছিল 1961 সালে। বনবাসা শেখ নামে একজন ব্যক্তি মামলা করেছিলেন, সেটা 1968 সালে জাজমেন্ট হয়েছিল। সেই জাজমেন্টও গুয়াহাটি হাইকোর্ট স্পষ্টভাবে বলেছিল যে 1951 সালের এনআরসি এবং 1951 সালের সেন্সাস রিপোর্ট সেটা কোর্টে এভিডেন্সিয়ারি ভ্যালু নাই। আচ্ছা, সেন্সাস কর্তৃপক্ষ কি কোনো ধরনের সূচি বের করবে? না, সূচি অলরেডি বের করে নিয়েছে, যে যেমন 2 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত, 16 আগস্ট পর্যন্ত সেলফ ইনিউমারেশন হবে। তারপর আরম্ভ হবে ডোর টু ডোর ইনিউমারেশন, অর্থাৎ ইনিউমারেটর যারা রয়েছেন গণনাকারী, ওরা যাবেন ঘরে ঘরে। তারপর 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ঘরে ঘরে যাবেন গণনাকারীরা এবং গিয়ে সেটা গ্রহণ করবেন। আচ্ছা, কেউ যদি অনলাইনে আবেদন না করেন বা অনলাইনে তিনি গেলেন না, সেক্ষেত্রে সেটাও কোনো অসুবিধা নয়। অনলাইনে যদি আপনি সেলফ ইনিউমারেশন নাও করেন, যখন গণনাকারী বাসায় যাবেন তখন তথ্য দেবেন। এটা হচ্ছে কি, আমি আপনাদেরকে আরও সহজ ভাষায় বলি। এই সেলফ ইনিউমারেশন করা হচ্ছে যে, দেখুন ভারতবর্ষ একটা বিশাল রাষ্ট্র, বিশাল জনসংখ্যা রয়েছে ভারতবর্ষে এবং পরিকাঠামোগত বা ভৌগোলিক কিছুটা সমস্যা রয়েছে আমাদের ভারতবর্ষে।
সেই সুবিধার জন্য যদি আমাদের সরকারি যারা কর্মকর্তা বা অফিসার, সেন্সাস অফিসাররা রয়েছেন বা সেন্সাসের কাজে নিয়োজিত ব্যক্তিরা রয়েছেন, ওদের কিছুটা সুবিধার জন্য সেই অনলাইন প্রসিজারটা চালু করা হয়েছে। আচ্ছা, এটা এটা একটা আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অনলাইনে হচ্ছে। আচ্ছা, সেন্সাসে যে তথ্যগুলো যে নেওয়া হবে, এই তথ্যগুলোর মধ্যে ধরুন আগে যেটা হতো আমরা দেখতাম, প্রথম 2012 সালে সেন্সাস হয়েছে বা আগেও হয়েছে, একজন গ্রামে গেলেন, গিয়ে তিনি একটা জায়গায় বসলেন, বসে গ্রামের কোনো মুখিয়ার বাড়িতে বসলেন বা শহরে কোনো একজন গণ্যমান্য ব্যক্তির বাড়িতে বসলেন এবং তিনি বলে দিলেন অমুক বাড়িতে অতজন, অমুক বাড়িতে অতজন। না, এটা এইবার হবে না। কারণ হচ্ছে যে এইবার ওদের কাছে একটা একটা অ্যাপ থাকবে, মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে, ওই অ্যাপ্লিকেশন নিয়ে যেতে হবে, জিপিএস ট্র্যাকিং থাকবে, তার জন্য উনি ওই ব্যক্তির বাসায় যেতে হবে, মানে অনেকটা নির্ভুল হবে এবং নিরাপদ হবে। আচ্ছা, এই জনগণনার সঙ্গে তো এনআরসি এগুলোর কোনো সম্পর্ক নেই? না, নেই, এনআরসির কোনো সম্পর্ক নেই। কিন্তু 1951 সালের গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার ছিল, যে 1951 সালে যে এনআরসি হয়েছিল সেখান থেকে ডাটা নিয়ে, 1951 সালে যে পপুলেশন সেন্সাস হয়েছিল সেখান থেকে ডাটা নিয়ে 1951 সালে এনআরসি তৈরি করা হবে। এবং আশ্চর্যের বিষয়, যারা শ্রোতারা শুনছেন, শুনলে হয়তো অবাক হবেন, যে 1951 সালে সেই যে অর্ডার হয়েছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, যে সেন্সাসের ডাটা নেওয়া হবে এনআরসির জন্য, কিন্তু 1951 সালে 14টি মোট কোয়েশ্চন ছিল। এই যে এবার যেমন 34টি রয়েছে, সেই রকম 14টি মোট কোয়েশ্চন ছিল, কিন্তু সেই 14টি থেকে বেছে বেছে 11টি কোয়েশ্চনকে নেওয়া হয়েছে, 3টি কোয়েশ্চন বাদ দেওয়া হয়েছে। এবং যে 3টি কোয়েশ্চন বাদ দেওয়া হয়েছে, সেই 3টি কোয়েশ্চন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কেননা 2টি কোয়েশ্চন হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে আপনি ডিসপ্লেসড পারসন কিনা, অর্থাৎ আপনি শরণার্থী কিনা। তারপর আরেকটা বলা হয়েছে যে আপনি আদি বাসিন্দা কিনা। যদি সেটা প্রপারলি নেওয়া হতো, তাহলে আমরা আজকের দিনে আমরা জানতে পারতাম যে আসামে বা ভারতবর্ষে শরণার্থীর সংখ্যা কত। কিন্তু আজ আমরা অথেন্টিক বা ডাটাবেসড আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না যে শরণার্থীর সংখ্যা কত। আপনি কি মনে করেন এই জনগণনার ভিত্তিতে যদি এনআরসি হয় আসামে, হতেও পারে? কারণ আগে খুব ক্ষতিকর হবে নাকি? এটা ক্ষতিকর তো হবে না, মানুষের জন্য সুবিধা হবে, যারা জনগণ রয়েছেন তাদের জন্য সুবিধা হবে। হয়তো সমগ্র ভারতবর্ষ এটা হতে পারে, কারণ 1951 সালে যখন পপুলেশনের সেন্সাস ডাটা ট্রান্সফার করে 1951 সালে এনআরসি তৈরি করা হয়েছিল, সেই একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে করে নিতে পারে। কারণ এটা একটা, আমি তো সমস্ত বিষয়টাকেই নন স্টেরিটরি প্রসেস বলে ব্যাখ্যায়িত করি। আরও একটা কথা বলে রাখি যে 1951 সালের এনআরসিকে আমি প্রথম থেকেই সেটাকে একটা ডাউট অ্যাবাউট অ্যাকুরেসি, যেটা মানে এটা নির্ভুল যে হয়েছে, সেটা মানছি না এবং আজও আমি মানছি না। এবং সেটাকে যে আপডেশন করা হচ্ছে সেটাও যে কতটুকু নির্ভুল হবে সেটা নিয়েও আমি সন্দিহান রয়েছে। দর্শকরা, এই যে জনগণনার যে কথাগুলো আপনারা শুনলেন এবং কিভাবে প্রথমে যেটা তিনি বলছেন যে আপনার অনলাইনে ফর্ম ফিল আপ হবে, তারপর এখানে শেষ নয়, আর জনগণনাকারী আপনার বাড়িতে যাবে, আপনাকে নানা ধরনের প্রশ্ন করবে। আচ্ছা, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকের কাছে যে ধরুন একটা ঘর আছে বা কেউ বাড়ির বাইরে কেউ আছেন, তো একটা ঘরে 5 জন থাকছেন, কেউ একটা ঘরে 2 জন থাকছেন, হয়তো বাড়ির কোনো একজন সদস্য হয়তো বাইরে আছেন তার পরিবার নিয়ে, তো এখানে গার্জিয়ান দেখাতে 2টো ঘর, তো 2টো ঘরে কিভাবে এতজন লোক হয়, এগুলো কোয়েশ্চেন কি আসবে? দেখেন, অনেকেই তো বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, কিন্তু আমি মনে করি যে এগুলো কোনো সমস্যা নয়। কারণ এক তো হচ্ছে আপনি না বাধ্য নয় যে দিতেই হবে আপনাকে তথ্য প্রথম অবস্থায় সেলফ ইনফরমেশন অনলাইনে, যেটা কারণ আপনার বাড়িতে গণনাকারী আসবে তখনও দিতে পারবেন। কিন্তু প্রথম অবস্থা হচ্ছে যে আপনি পরিবারের একটা, যেটা আপনি বললেন গুরুত্বপূর্ণ বিষয়, যে পরিবারের প্রধান কাকে ঠিক করবেন। সেন্সাস মতে হচ্ছে, বা সেন্সাস যে আইন রয়েছে সেই আইন মতে হচ্ছে, যিনি সিদ্ধান্ত নেওয়ার অধিকারী পরিবারের, উনাকেই পরিবারের হেড হিসাবে গ্রহণ করা যাবে। এখানে অনেকেই প্রশ্ন করবেন যে আমার ঘরে তো বয়স্ক উনি রয়েছেন, একমাত্র রোজগারই রয়েছেন উনি হবেন পরিবারের হেড, এরকম কথা নয়। যিনি পরিবারের বিষয় আশয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, উনি পরিবারের প্রধান হিসাবে। এমন কথা নয় যে স্বামী হতে হবে এরকম কথা নয়, এবং যিনি রোজগারী উনি হতে হবে এরকম, সবচেয়ে বেশি বয়স্ক আমার ঘরে উনি হতে হবেন এরকম কথা নয়। ধরুন একটা পরিবারে 4-5 জন ভাই আছে, একটা ভাই দেখা যায় এগুলো বিষয় খুব জানে, তারা তো ওকেও করা যেতে পারে, উনিও পরিবারের প্রধান হতে পারেন। এবং উনি পরিবারের যে সেন্সাস মধ্যে প্রধান হয়ে গেলে যে সবকিছু যদি প্রধান হয়ে যাবে, নট দ্যাট। এবং এই যে হাউস নম্বর আরেকটা বললেন, বিল্ডিং নাম্বার, দেখেন বিল্ডিং নাম্বার একটাই হবে,
মিউনিসিপ্যালিটি, যেমন এই বিল্ডিংটার বা কোনো একজনের বাসাটা নাম্বার মিউনিসিপ্যালিটি একটা হোল্ডিং নাম্বার থাকবে, কিন্তু এই হোল্ডিংয়ে অনেক ফ্ল্যাটে অনেক ভাড়াটিও থাকতে পারে, অনেক ঘর থাকতে পারে, অনেক ওনাদের 3-4 বাড়ি থাকলে আলাদা আলাদা থাকতে পারেন। তার জন্য নয় যে উনি বিল্ডিং আলাদা হবে, বিল্ডিং নাম্বার একটাই হবে, কিন্তু সেন্সাস হাউস নম্বরটা আলাদা হবে। এবং সেই সেন্সাস হাউস নম্বরটা যখন গণনাকারী সেন্সাস হাউস নাম্বারের সঙ্গে তো মিউনিসিপ্যালিটি হাউস নাম্বারের কোনো সম্পর্ক নেই। এবং আপনি দেখবেন ইলেকট্রাল ভোটার লিস্টে যেটা রয়েছে, ইলেকশনের ভোটার লিস্টে যেটা, সেটাও দেখবেন হাউস নম্বর আলাদা রয়েছে, ডিফারেন্ট, এগুলো আলাদা আইন, আলাদা হাউস নম্বর। আচ্ছা, একটা কথা গুরুত্বপূর্ণ বলেছেন ধর্মানন্দ, যে হেড অফ দ্য ফ্যামিলির যে নামটা, তো এই যে নাম্বারটা, ফোন নাম্বারটা, এটা বদলানো যাবে। তো দর্শকদের কাছে অনুরোধ যে আপনারা এই নাম্বারটা খুব চিন্তা করে দেবেন, যে নাম্বারটা সবসময় আপনাদেরকে পাওয়া যাবে। এই নাম্বারে ওটিপিও আসবে, এই নাম্বারটা যে মোবাইলটা আসবে, এটা খুব যত্ন করে রাখবেন, না হলে আর যখনই আপনি সাবমিট করবেন, আরেকটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি সাবমিট করা শেষ করার পরে একটা 11 ডিজিটের একটা নাম্বার আসবে, এইচ দিয়ে শুরু হবে, এইচ ক্যাপিটাল এইচ দিয়ে এই নাম্বারটা শুরু হবে, এই নাম্বারটা রাখতে হবে। এই নাম্বারটা যখন গণনাকারী আসবে উনাকে দিতে হবে, তখনই উনি খুলে ওনার অ্যাপে খুলে দেখতে পারবেন যে আপনি কি কি তথ্য দিয়েছেন, কোনো কিছু কারেকশন অ্যাক্টিভিটি। এটা গুরুত্বপূর্ণ কথা। এই 11 ডিজিটের নাম্বারটা রাখতে হবে, এটাকে সেলফ ইনিউমারেশন ইউনিক আইডি নাম্বার বলা হয়। আচ্ছা, এটার এই সেন্সাসটা হলো ওইটাই একমাত্র সার্টিফিকেট, না আরো কোনো সার্টিফিকেট দেওয়া হবে? দেখেন এখন সার্টিফিকেট ঠিক বলছি না, মানে জমা দিলে না শেষ হয়ে গেল বা এরকম কিছু না। এই যে 17 আগস্ট থেকে আবার সেপ্টেম্বরের পর্যন্ত চলবে, যেটা ডোর টু ডোর ভেরিফিকেশন, তারপরেও আবার জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে আবার শুরু হবে জনগণনা, যাটাকে বলে। এটাকে হচ্ছে বিল্ডিং স্ট্যাটাস বা হাউস স্ট্যাটাস, তারপর হবে পপুলেশন স্ট্যাটাস। তিনটা পার্টে হবে, দুইটা পার্ট। এটা হচ্ছে সেলফ ইনিউমারেশনটা হচ্ছে এই গণনাকারীদের বাড়ির সাথে আসার যে পার্টটা, এটারই অঙ্গ। এটা এই সেপ্টেম্বর এবং আগস্ট মাসের যে ঘটনাটা, এটা প্রথম পর্যায়ে। সেকেন্ড পর্যায়টা পরে আরম্ভ হবে জানুয়ারিতে, যেখানে থাকবে আপনার মাতৃভাষা কি, হ্যাঁ আপনি আর কি ভাষা, তখন আরেকটা ফর্ম দেওয়া হবে। হ্যাঁ, তখন আরেকটা ফর্ম, বা এটা অনলাইন না, এটা এখনো হয়নি, ডিসক্লোজ হয়নি যে এটা অফলাইন হবে না অনলাইন হবে। খুব সম্ভবত অফলাইনই হবে, বাসায় বাসায় গিয়ে হবে। এবং সেখানে আপনার থাকবে, যেমন 2011 সালে সেখানে যে 10 নম্বর এবং 11 নম্বর কোয়েশ্চন ছিল যে আপনার মাতৃভাষা কি এবং আপনার অন্য কোন ভাষায় কথা বলতে পারেন। তো যার আরেকটা কথা মনে রাখবেন যে সেন্সাস আইন মতে হচ্ছে যে আপনি সবসময় নির্ভুল সত্য তথ্য দিতে হবে, আদারওয়াইজ আপনি পেনালাইজ মানে পানিশমেন্ট পেতে পারেন। কারণ আইন বলছে যে আপনি যদি আপনার তথ্য গোপন রেখে ভুল তথ্য দেন, তথ্য গোপন আইনে পড়বে। এবং এটা সেন্সাস অ্যাক্টই বলেছে 1000 টাকা থেকে 3 বছরের জেল পর্যন্ত হতে পারে। অর্থাৎ মিথ্যে কথা বলা যাবে না, তথ্য সুষ্ঠু। এবং এই নির্ভুল তথ্য দিলে একটা আমাদের দেশের যে আগামী দিনের যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হবে, সেটাও নির্ভুল হবে। সোশ্যাল মিডিয়া দেখছি অনেকে খুব জ্ঞান দিচ্ছেন, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন। এটা না, কোনো আতঙ্কের বিষয় নয়। আমি প্রথমেই বলেছি যে এই সেলফ ইনিউমারেশনটা ম্যান্ডেটরি নয়, আপনি যদি ইচ্ছা করেন দিতে পারেন। সেটা দিলে সরকারে যারা কাজকর্ম করছেন ওদের সুবিধা হবে। এবং আমি আগেই বলেছি, ভারতবর্ষ একটা বিশাল দেশ, বিশাল জনসংখ্যা রয়েছে, কিছুটা ভৌগোলিক সমস্যা রয়েছে, অর্থনৈতিক সমস্যা রয়েছে। তো সেই কারণে যদি আমাদের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন বা সেন্সাসের কাজে নিযুক্ত যারা রয়েছেন, তাদের সাহায্যের জন্য সেলফ ইনিউমারেশন করাটা জরুরি। এবং এখন পর্যন্ত যে আসাম রাজ্যের খবর আমাদের কাছে রয়েছে, সেই ক্ষেত্রে কাছাড় জেলা অনেকটা এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে। দর্শকরা, আমরা আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছি। তো আমি শেষ যেটা আপনাকে বলবো, আপনি একটু মানে আমাদের দর্শকদের তারা কি করা উচিত একটু সংক্ষেপে বলে দিন। দেখুন, সেলফ ইনিউমারেশন আপনারা 16 আগস্টের ভিতরে পূর্ণ করে যতটুকু সম্ভব আপনারা জমা করুন। কারণ সেলফ ইনিউমারেশন যত তাড়াতাড়ি আপনারা জমা করবেন, তত বেশি যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের সুবিধা হবে, আপনার তথ্য নির্ভুল হবে। কারণ আপনি নিজেই পূর্ণ করে দিবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। এবং কর্মচারীরা যখন আসবেন তখন অতি কম সময়ের ভিতরে আপনার কাজ শেষ হয়ে যাবে। আদারওয়াইজ আপনার সময় যাবে, কর্মচারীরাও সময় নষ্ট হবে। তার জন্য এই কাজ আপনারা এগিয়ে আসতে হবে। এটা জাতীয় স্বার্থের কাজ, দেশের উন্নয়নের জন্য কাজ এবং দেশের আগামী দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা গ্রহণের জন্য আপনার ভূমিকা থাকা অবশ্যই প্রয়োজন। আর আমি বলবো, আপনারা যখনই সাবমিট করবেন, সেই 11 ডিজিটের যে নাম্বার রয়েছে সেলফ ইনিউমারেশন ইউনিক আইডি, যেটা এইচ ক্যাপিটাল লেটার দিয়ে আরম্ভ রয়েছে, সেই নাম্বারটি যত্ন করে রাখবেন। যখনই গণনাকারী আসবেন ওনার হাতে ওনাকে দেখাবেন এবং ওনার সাথে আপনি কর্ডিয়াল রিলেশন রাখবেন। ওনার সাথে কোনো দুর্ব্যবহার করবেন না, ওনাকে সহযোগিতা করবেন। উনি যখন ডাটা নিয়ে সাবমিট করবেন, তখনও আপনি দেখবেন উনি সঠিকভাবে সাবমিট করছেন কি না। এই কথা বলবো আমি আপনাদেরকে। অনেক ধন্যবাদ। আপনি আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।